আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটটা আলোচনা করব। যেটা আমরা উম বর্তমানে ইউরোপের অর্থাৎ ইউক্রেনের সাথে যুদ্ধে, রাশিয়ার যুদ্ধে যেখানে মধ্যস্থতা করতেছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র কিন্তু ইউক্রেনের খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। যে ক্লোজ ফ্রেন্ড যুক্তরাষ্ট্রের সকল অস্ত্র থেকে, হ্যাঁ, ইউক্রেনকে অস্ত্র সহায়তা করছিল ইত্যাদি ইত্যাদি। সে ক্লোজ ফ্রেন্ড বা বোজন ফ্রেন্ড করতেছে কি, ওই ইউক্রেনকে ছেড়ে শত্রু রাশিয়ার সাথে চুক্তি করতে যাইতেছে। অর্থাৎ বন্ধুর দেশ, তুমি খাও, শেষ হলে আমারও দিও। বন্ধুর টুট 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 আর কি, মারা সারা। এখন বন্ধু কইতেছে, আমারে সারা তুমি যে চুক্তি করবা আমি ওইটা মানব না। সেম যুক্তরাষ্ট্র হয়েছে এমন একটা দেশ, কে যেন বলেছিল, যেমন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। সেম কাজটা আমরা হয়তো এতদিন আমরা শুনে আসতাম, জানতাম, মানে সরাসরি দেখি নাই। যেমন আপনার ইরাকের ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে সে গিয়া লিবিয়ার ক্ষেত্রে, আফগানিস্তানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু ওই সমস্ত দেশগুলোর বন্ধু ছিল। একটা সময় সাদ্দাম হোসেনের খুবই ক্লোজ ছিল। হুম, কাতারের সাথে না কোন দেশের যুদ্ধের ক্ষেত্রে সময় সাদ্দামেরকে সহায়তা করছিল ইত্যাদি ইত্যাদি। সেই যুক্তরাষ্ট্রে কিন্তু সাদ্দাম হোসেনকে মেরে ফেলছে। সেম রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের খুবই কাছের ছিল। আজকে স্বার্থের জন্য ইউক্রেনকে বলে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে। প্রায় বিক্রি করে দিচ্ছে বলা ভুল হবে, যে মানে ইউক্রেনের সব কিছু দখল করে নিতে চাইতেছে। সেম বাংলাদেশের ক্ষেত্রেও আমরা আলোচনা করতে পারি। যেমন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটা সামরিক ঘাঁটি করতে চাইতো অনেক আগে থেকেই। হয়তো আমাদের সাবেক প্রাইম মিনিস্টার এই কথা বলেছিলেন। হয়তো এই কথাটা অনেকেই গুরুত্ব দেন নাই বা মানেন নাই, বা হয়তো বলছেন রাজনৈতিক কারণে বা রাজনৈতিক স্ট্যান্ডের কারণে এই সমস্ত কথা হয়তো সাবেক প্রধানমন্ত্রী বলেছেন। হুম, যাই হোক, ওটা রাজনৈতিক স্ট্যান্ড হিসেবে হয়তো থাকুক, আমরা সেটাই চাই। কেননা যুক্তরাষ্ট্র যেখানে যেই জিনিস করতে চায় ওই জিনিস ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক ওইটা সে আদায় করে নেয়। সেম যেমন আপনার মনে থাকতে পারে হয়তো 2 বছর আগে, 1-1.5 বছর আগে, 2 বছর হবে না, আপনার রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আছেন, তিনি কিন্তু বলছিলেন বাংলাদেশে আরব বসন্তের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী মেবি তখন সাবেক ছিলেন, তিনি সাবেক ছিলেন, তিনি বলছিলেন, না জানি তিনি রানিং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন। আলগা মোমেন আমরা যারা বলি, বা আব্দুল মোমেন বলেন আপনারা। সে আব্দুল মোমেন সাহেব তখন বলছিল, কোথায় সেই তাহারের স্কোয়ার, কোথায় সেই ছাত্র জনতা, কোথায় সেই কি। হ্যাঁ, কিন্তু 2 বছর পর অর্থাৎ 2024 সালে এসে 2024-এর জুন জুলাইতে এসে আমরা সেটাই দেখলাম, যে বাংলাদেশে আরব বসন্তের মতো একটা ঘটনা ঘটছে। এখন আমেরিকা কিন্তু কোনো দেশে গেলে সেক্ষেত্রে সেই সর্বপ্রথম ওই দেশের সরকারের সাথে লেয়াজু করে ওই তার স্বার্থ হাসিল করতে চায়। যখন সরকার তাদের সাথে একমত না হয়, তখন তারা কি করে, ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক তারা ওইটা, মানে তাদের লক্ষ্য তারা অর্জন করে নিতে চায়। মানে তাদের যে পাওনা, মানে তারা যেটা নিতে চায় ওইটা আদায় করে নেয় আর কি। সেম হয়তো বাংলাদেশে যে ঘটনা ঘটছে, হয়তো তাদের ইন্ধন ছিল, আবার হয়তো না থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু ঘটনা তো ঘটছে। আবার রাশিয়া কিন্তু একটা কথা বলছে, মানে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত কিন্তু একটা কথা বলছে, যে আপনার বাংলাদেশে আরব বসন্তের প্রেক্ষাপট হচ্ছে। হ্যাঁ, এখন সবই কিন্তু কাকতালীয় না। আপনারা, আমরা হয়তো যা ভাবি তারা কিন্তু অনেক আগে, আমরা যদি আজকে যেটা ভাবি তারা আরও 10 দিন আগে ওইটা ভাববে নেয়। কারণ আমাদের মানে ইন্টেলিজেন্ট কিন্তু, মানে যারা গোয়েন্দা প্রধানগণ আছেন, গোয়েন্দারা আছেন, গোয়েন্দা বিভাগগণ আছেন, তারা কিন্তু আসলে এত এক্সপার্ট না।
এখন রাশিয়া সেই দূরের থেকে আইসাও তাদের গোয়েন্দা কিন্তু বাংলাদেশে আছে, গোয়েন্দা বাংলাদেশে তারা কিন্তু কাজ করতেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কাজ করতেছে, ভারতের আমরা র করে এত চিল্লাইতে আছি, ভারতের কিন্তু বাংলাদেশে কাজ করতেছে, আবার আপনারা বুঝলেন পাকিস্তানের আইএসআই কিন্তু বাংলাদেশে কাজ করতেছে। হ্যাঁ, হয়তো আমরা আমাদের ধারণা নাই, হয়তো তারা আমাদের সেনাবাহিনীর মধ্যে বা আপনার সাথে আমার সাথে আমাদের সাথে হয়তো মিশে আছে, আমরা কইতেও পারতেছি না, কিন্তু তারা তাদের সেম মানে যেই আপনার এই যে কার্যক্রমগুলো সেগুলো করে যাইতেছে, হয়তো আপনি আমি মানি অথবা না মানি। হ্যাঁ, এখন এই যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশের সরকার পরিবর্তন করাইছে, এখন তারা হয়তো একটা আমাদের দেশে একটা ওই যে সামরিক ঘাঁটি করতে চাইবে। এখন সামরিক ঘাঁটি করলে কি হবে, এখন হয়তো কোনো এক সময় আমাদের দেশে যারা সরকার থাকবে তাদের সাথে মনোমালিন্য হবে না, তখন আমাদের দেশ থেকে তারা আমাদের যেই গরিব রাষ্ট্রে যে প্রাকৃতিক সম্পদ আছে, যে সামান্য একটু গ্যাস ট্যাস আছে, হ্যাঁ, এটাতে বাগ বসাইতে চাইবে। আবার আমাদের কথা কথিত আছে যেন আমাদের বঙ্গোপসাগরে যে সমুদ্রের নিচে আমাদের প্রচুর পরিমাণে ধনসম্পদ, হ্যাঁ, পাওয়ার সম্ভাবনা আছে, সেটাও হয়তো সেখানে তারা বাগ বসাইবে। এইভাবে হয়তো তারা একবিংশ শতাব্দীতে আইসা তারা সেখান থেকে মানে সে আদি যুগের মতো কাহিনী করতে চাইবে। এখন এটা না হোক, আপনি আমি আমরা, হ্যাঁ, এই বিষয়ে সচেতন হই। কেননা দেখেন তারা এই সমস্ত কাজগুলো করতো কি দিয়া, ডোনাল্ড ট্রাম্প আইসা দেখবেন আপনার ইউএসডিআই, হ্যাঁ, যেই সংস্থা আছে, মানে তারা বিভিন্ন দেশে ঢুকতো, ঢুকে ওই দেশে আপনার বিভিন্ন ভালো কার্যক্রমগুলোই করতো আসলে, যেন ক্ষুধার্তকে খাবার দেওয়া বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিক সহায়তা দেওয়া, হ্যাঁ, এই সমস্ত ভালো কাজগুলো করতো। অথবা তাদের সংস্কৃতিগুলা বা তাদের যে সমস্ত কার্যক্রম, তাদের চোখে যে সমস্ত কাজগুলো ভালো, ওই কাজগুলো এই দেশে প্রতিষ্ঠিত করা, এরকম চিন্তাভাবনাগুলো করে। এখন ডোনাল্ড ট্রাম্প ওই ইউএসডিআই এর মাধ্যমে এখন ডোনাল্ড ট্রাম্প আইসা করলো কি, ওইটার ফান্ডিং বন্ধ করে দিল বা ওইটার কার্যক্রম স্থগিত করে দিল। এতে হইল কি আপনার মানে তারা এখানে দিল কি, মানে যুক্তি দিল কি, তারা ওই ইউএসডিআই করে কি বিভিন্ন দেশে যা ওই যে সরকার পতনের জন্য কাজ করে আর কি, এরকম একটা আপনার অভিযোগ আনছে আইন না, তারা ওইটা বন্ধ করে দিতেছে। এখন আপনি আমি কিন্তু ওইটার বিষয়ে জানি না, তাই আমরা কিন্তু আসলে ওইটার বিষয়ে এখনও আমরা আলোচনা সমালোচনা কিছুই করতেছি না। তবে উচিত আপনার আমাদের, হ্যাঁ, আমাদের দেশ, আমাদের সার্বভৌমত্ব ঠিক থাকুক। কারণ আপনাদের আমার দেশ যদি ভালো থাকে, ঠিক থাকে, আপনি আমি আমরা বা আমাদের পরিবার, আমাদের সবাই আমরা ভালো থাকবো। আমাদের অবস্থা যদি দেখেন বর্তমান ইউক্রেনের মতো হয়, তাহলে আপনি আমি আমরা শান্তিতে থাকতে পারবো না। এক এক সময় এক এক জায়গায় দৌড়াইতে হবে, ঘুমাইতে হবে, থাকবো না বাড়ির ঠিকানা, থাকবো না ঘরের ঠিকানা। হ্যাঁ, এমনকি যুক্তরাষ্ট্র কাউকে হয়তো লাড়াছাড়া দিয়েও মনে করেন আমাদের দেশের হয়তো একটা অংশ দখল করে নিতে চাইবে। হ্যাঁ, তাই এগুলো না হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।